এবার আপনি বাচ্চার সামনে এমন অঙ্গি ভঙ্গি করছেন, ওই বাচ্চাটা আর কোনোদিনই ভালো জায়গায় আসবে না, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে ওই যে বাচ্চাটার গার্জেন এই ধরনের আচরণ করলেন, সেটা কিন্তু সমস্ত শিক্ষকের কানে গেল। সমস্ত শিক্ষক কিন্তু তাকে আর কোনোদিন কোনো বিষয়ে চাপও দেবে না, প্রেসারও দেবে না। তোমার যেচে আসছে এই জায়গাতেই থাকবে। কাজেই কোনো কিছু হলে আমাদেরকে জানান, কিন্তু সেই বাচ্চাটা যেন না জানতে পারে যে এই মারের কারণে আপনি আবার প্রতিবাদ করছেন। সেই বাচ্চাটা কিন্তু আর লাইনে থাকবে না। আপনি ভালো করে বুঝে দেখবেন, আমরা পড়াশোনা করেছি বা আপনারাও পড়াশোনা করেছেন, দেখুন যে তখন কিভাবে শিক্ষককে মারত। তখনকার বাচ্চাদের আচার আচরণ আর এখনকার বাচ্চার আচার আচরণ কোথায় যাচ্ছে, সবই তো আপনারা জানতে পারছেন। তারপরে বলি, যাদের মানে মনে হয় যে না এরকম বেশি মার হচ্ছে, মারবে কেন, আমি পয়সা দিয়ে পড়াচ্ছি, মারার দরকার নাই, শাসন করতে পাবে না। আপনাকে প্রথমেই বলেছি, আমাদের শিক্ষকরা আপনার বাচ্চার শত্রু নয়, আপনার বাচ্চার ভালোর জন্যই এরা নিয়োজিত হচ্ছে। এবং কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই আমরা শিক্ষকদেরকে নিয়মিত কাউন্সিলিং করি যে কিভাবে বাচ্চাদেরকে এগিয়ে যাওয়া যায়, না মেরে না বকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেটা আমরা প্রতিনিয়ত করি। তো এরকম ধরনের ছোটখাটো ভুল হলে বিষয়টাকে যদি বাড়িয়ে দেন, সে বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না। এরপরেও কিছু গার্জেন আছে তার যে শুধু হাতটা পাঠাবেন, মাংস সব ছাড়িয়ে নেবেন, পিটবেন, এরকম গার্জেনও আছে, সব রকমই আছে। তো এরকম অতি আদরে যদি বাচ্চা থাকে, কেউ ভর্তি করবেন না। তারপরে অনেক বাচ্চাদের দেখি, আমরা বাচ্চাদেরকে এত ভালোবাসি যে বাচ্চার ব্যাগে বই খাতা রুল কিছুই ঠিক থাকে না। নার্সারির বাচ্চা, যারা নার্সারি 1, নার্সারি 2 বা 1-এ, এদের দুটো তিনটে সেট লাগবে, এটা স্বাভাবিক। বাচ্চারা বই ছিঁড়বে, আপনার বাচ্চা বই ছিঁড়বে মানে আপনার বইয়ের প্রতি ওর মানে আকর্ষণ আছে বলে বই ছিঁড়বে। আর যদি বইটা নাই থাকে, নাই ব্যবহার করে, তো বই তো ছিঁড়বে না। কাজেই একটা দুটো সেট লাগবে। আপনাকে ফলো রাখতে হবে সেই বাচ্চাটা রুল খাতা বই পেন এগুলো নিয়ে যাচ্ছে কিনা, এগুলো ফলো করতে হবে, তবেই ঠিক জায়গায় যাবে। এবার এই স্কুলে পড়াতে গিয়ে শুধু পড়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে কিন্তু হবে না। তার চারিত্রিক পরিবর্তন ঘটাতে গেলে আপনারও পরিবর্তন ঘটাতে হবে। তাওহীদ মিশনে পড়বে আপনার ছেলে, আর আপনি বিড়ি খাবেন, নেশা করবেন, তারপরে নামাজ পড়বেন না, এটা কিন্তু হতে পারে না। আর আপনি তাওহীদ মিশনে পড়িয়ে আপনি ভাবছেন আপনার ছেলে একটা ভালো জায়গায় যাবে, অসম্ভব ব্যাপার। আগে আপনাকে পরিবর্তন হতে হবে। আমরা এই গার্জেনদের, মানে অনেক গার্জেনই আছে আমাদের, অনেকে রাজমিস্ত্রি ভাই আছে, মানে 90 থেকে 95% গার্জেন হচ্ছে রাজমিস্ত্রি, তারা বাইরে পড়ে থাকেন এবং মায়েরাও সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে পড়াতে পারে না। তার জন্য আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করি যে মিশনেই পড়া করে দেওয়ার, নার্সারি থেকে ক্লাস 1 বা 2 পর্যন্ত। বাকি উঁচু ক্লাসের গুলো কিছু বাড়িতে দেওয়া হয়, তারপরেও আমরা এইখানেই পড়া করে দেওয়ার সর্বত চেষ্টা করি। এই পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার গোটা বছরের বা এতদিনের অভিজ্ঞতা থেকে সব থেকে বড় অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে, বা যেটা বুঝতে পারছি এখন বর্তমানে, যে দিন দিন পড়াশোনার হার কমছে, পড়ার মান কমছে। কেন কমছে? এটা শিক্ষকদের গাফলতি না, গার্জেনদের গাফলতি না, গাফলতি আছে এক জায়গায়, সেটা হচ্ছে সবাই জানেন, সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইলের আসক্তি থেকে যদি আপনি না বের হতে পারেন, তাহলে বাচ্চা কোনোভাবেই পড়াশোনা একদম জিরো, পড়াশোনা মোটেই হবে না। এই যুগে বা এই আধুনিক যুগে, যদি বলি আমরা আধুনিক, পারিপার্শ্বিক পরিভাষায় যে সব থেকে বড় বা অপরিহার্য বিষয় হয়ে গেছে মোবাইল। মোবাইলে কি কি পাচ্ছি আমরা? যোগাযোগ ব্যবস্থা, আনন্দ খুশি ফুর্তি সবই কিছু পাই যাচ্ছে। তার জন্য আমাদের মোবাইলটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। মোবাইল এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। এবার বিষয় হচ্ছে যে মোবাইলটা আমরা দিচ্ছি বাচ্চাকে, কেউ
মানে গর্ব করে বলতে পারবে না যে আমার বাচ্চাকে মোবাইল দেই না। বাচ্চাকে মোবাইল দিচ্ছেন, কিন্তু মোবাইলটা দেওয়ার পরে কি দেখছে এটাকে কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। কি দেখছে এটা অবশ্যই দেখতে হবে। এই কয়েকদিনে কয়েকটা ঘটনা বা শিক্ষকরা আমার কাছে অভিযোগ নিয়ে এলো, কিছু কিছু বাচ্চা কিছু কি প্রায় একদম আসক্ত হয়ে গেছে, এত পরিমাণে মোবাইল দেখছে যে সেই মোবাইলের প্রভাবগুলো বাচ্চাদের মাথায় পড়ে গেছে। বড় বড় মানুষে যা ভাবনা ভাবছে বাচ্চারা ভাবছে, এমন এমন ভাবনা, এমন এমন ভাষা প্রয়োগ করছে, এখানে ব্যাখ্যা করতে পারবো না। এটা কোথা থেকে হচ্ছে? মোবাইল দিয়ে দিচ্ছেন, আপনি কাজে ব্যস্ত, ডিস্টার্ব করছে, আপনি মোবাইল দিয়ে দিলেন, কিন্তু মোবাইলে কি দেখছে এটা কিন্তু কেউই দেখি না আমরা। মোবাইল দেখার ফলে তার পড়াশোনার মনোযোগ হারিয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঘুমের ব্যাঘাত ঘটছে, মানে ওর নিজের জেদ মানাতে পারছেন না, দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। সেটাই একটাই, সেটা হচ্ছে মোবাইলের কারণে। মোবাইলের কারণে মাথা ব্যথার সমস্যা হবে, চোখের সমস্যা হবে, শরীর মোটা হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা। মানুষের সঙ্গে মেশাটাও কমে যাচ্ছে, একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলের বন্ধুত্ব সেটাও হারিয়ে যাচ্ছে। মোবাইল দিন আপনি বাচ্চাকে, একটা নির্দিষ্ট সময় করে দিন, নির্দিষ্ট সময়ে মোবাইল দেখবে, আপনি স্বয়ং হাজির থাকবেন। আপনি স্বয়ং হাজির থেকে যেটা উপদেশমূলক সেটা আপনি দেখুন, দিয়ে আস্তে 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 মোবাইল থেকে বার করুন। মোবাইল থেকে যদি বার না করতে পারেন তাহলে আপনার বাচ্চা কোনোভাবেই মানুষ হবে না। সব থেকে পরিচিত মানে বহুল প্রচলিত মোবাইলে গিয়ে সেটা হচ্ছে সবারই জানা, নামটা শুনলেই বলতে পারবেন, সেটা পল্লিগ্রাম টিভি। এই পল্লিগ্রাম টিভির বিষাক্ততা, ছোট ছোট বাচ্চার অভিনয়, বড়দের অভিনয়, ছোট ছোট বাচ্চাকে দিয়ে করিয়ে, এবার আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। এই অভিনয়ের কথাগুলো, বার্তাগুলো বাচ্চারা এই 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরে যারা পড়ছে তারা নিজেদের মধ্যে আলাপ করছে, কথা বলছে, সেগুলো শিক্ষকরা আমাকে এসে বলছে, প্রায় দিন ঘটছে। অবাক বিষয়, বুঝতে পারছেন বিষয়টা কোথায় গেছে বাচ্চারা? আপনারা কিন্তু ধরতে পারছেন না। কাজেই মোবাইলটা দেওয়ার সময় বারবার মোবাইল করছি, মোবাইলটা কিন্তু মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পড়ার সময় যখন পড়তে বসবে বাচ্চা, পড়তে বসার সময় আপনি পাশে বসে থাকবেন। আপনার মায়েরা, বিশেষ করে ছেলেরা তো কাজে ব্যস্ত, মায়েরা যখন পড়তে বসাবেন সেই সময় আপনার প্রয়োজনীয় কথা অন্য সময় সারুন, মোবাইলটা সুইচ অফ করে তুলে রাখুন, দিয়ে আপনার পড়া বলতে পারুন আর না পারুন, পাশে বসে থাকুন। প্রতিদিন নিয়ম করে আপনি পাশে বসে পড়ান, তবেই পড়ার উন্নতি ঘটবে। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে বাচ্চা পড়ছে কিনা, যোগাযোগ রাখুন। আজকে এসে হয়তো অনেকে অভিযোগ করবেন, অবশ্যই আমাদের পরামর্শ দিন, অভিযোগ করুন, দরকার আছে আমাদের। কিন্তু গোটা বছরে খুব বেশি হলে, খুবই বেশি হলে গোটা 20 হয়তো ফোন পেয়েছি, কোনো ফোন নাই। আপনি বাচ্চাকে ভর্তি করে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার বাচ্চাকে কারোর সঙ্গে তুলনা করবেন না, যে অমুক জনা ফার্স্ট হয়েছে তুই কেন ফার্স্ট হতে পারবি না, এই ধরনের তুলনায় যাবেন না। আপনার বাচ্চাকে আপনি উৎসাহ দেন। প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি, কেউ ইঞ্জিনিয়ারের ক্যাটাগরি হতে পারে, কেউ সাহিত্যিক হতে পারে, এক একজনের এক এক মাথা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। কাজেই কারোর সঙ্গে তুলনা টানার দরকার নাই, খুব চাপ দেওয়ারও দরকার নাই। তাকে উৎসাহ দেন যে তুমি পারবে, এই বলে তাকে গাইড করুন। বাচ্চার সঙ্গে সময় কাটান। বাচ্চাকে যদি ভালোভাবে, ভালো চোখে দেখতে চান, বাচ্চার সঙ্গে সময় কাটান। বই পড়ার প্রতি তাদের নজর দিতে হবে। স্কুলের বই পড়ার পাশাপাশি কিছু ভালো
মানে উপদেশমূলক বই সংগ্রহ করুন, তাদেরকে পড়ার অভ্যাস তৈরি করুন। বাচ্চার আরেকটা সমস্যা হচ্ছে যে প্যাকেট জাতীয় খাবার অতিরিক্ত সকালে প্রথমে উঠে এসে মানে আপনি কল্পনা করতে পারবেন না এত প্যাকেট পড়ে থাকছে। সকালের প্রথম খাবার অবশ্যই বাড়ির খাবার হওয়া চাই। এগুলো পড়াশোনার সঙ্গে যুক্ত। আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো থাকলে তার পড়াশোনার মানে আগ্রহ বাড়বে। সকালের খাবারটা অবশ্যই তৈরি করে দেবেন এবং খালি পেটে পাঠাবেন না। এখানে এসে প্রথমেই খাবার একটা প্যাকেটের কিনে নিচ্ছে। অনেকের মানে বমির সমস্যা বা অনেক রকম সমস্যা হচ্ছে। কেনা খাবার খাবেন না, তৈরি করা খাবার খাবেন। পড়াশোনার ব্যাপারে অতিরিক্ত শাসন ভালো নয়, তাকে বোঝাতে হবে, উৎসাহ দিতে হবে। অতিরিক্ত রাত জাগা, রাত 12টা 1টা, অনেকের বাড়িতে আছে একটা রাত 12টা বেজে যায় ঘুমাতে, 11টা বেজে যায়। 10টার মধ্যে ঘুমাতে হবে, তবেই আপনার বাচ্চা সকালে উঠে ফ্রেশ মনে আসতে পারবে। এগুলো পরামর্শ, আরো অনেক পরামর্শ আছে ছোট দিনের বেলা, তো আর বিস্তারিত যাচ্ছি না। আমরা কিছু স্কুলের নিয়ম নিয়ে আমরা শেষ করব। আরেকটা বিষয় যে আমরা গার্জেনদেরকে ফোন করে সহজে পাই না, ফোন করতে আবার মানে দ্বিধা হয়। এমন সুন্দর সব কলার টোন দিয়ে রেখেছেন, ভাবতে অবাক লাগে। গান বাজছে, প্রায় শিক্ষক মানে গার্জেনের ফোনে গান বাজছে। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসে 2 তারিখ। প্রত্যেকে রুটিন দিয়ে দেওয়া আছে, রুটিনের পেছনে কিছু নিয়ম দেওয়া আছে, নিয়মগুলো পড়ে নেবেন এবং ভর্তির তারিখও দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, অনেকে ফোনপে বা এই ধরনের পয়সা পেমেন্ট করছেন, যে কোনো পেমেন্ট করেন না কেন, পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে রসিদ বুঝে নেবেন। রসিদ বুঝে নিয়ে কোনো কারণে ফোনপে করলেন, হয়তো কোনো কারণ বা কিছু, রসিদ অবশ্যই বুঝে নেবেন। তার কোনো পরে এসে আমি দিয়েছিলাম বা এই ধরনের হবে না, মানে মেটানো সম্ভব নয়। আর বিশেষ করে বয়ারের গার্জেনদের উদ্দেশ্যে বলছি যে একটা সমস্যা, যে গাড়িতে যারা মানে যে বাচ্চাগুলো গাড়িতে আসছে, সামনে সেশনে যারা ভর্তি করবেন, প্রথমেই ভেবে নেবেন যে বাচ্চাটা পুরো বছর গাড়িতে আসবে কিনা। একটা গাড়িতে মানে টোটোতে 10খানা বাচ্চার জন্য আমরা সিট বুকিং করি, 3500 টাকা তাকে দিই। এবার আরো দাবি করেছে, যাই হোক আপনাদের ভাড়া বাড়ায়নি। তো বাচ্চাটা মাঝপথে বলছে সাইকেলে আসবে, তো সাইকেলে আসলে সেই ভাড়াটা আমরা কোথা থেকে মেটাবো? আমাদেরকে গোটা বছর কিন্তু সেখানে ভর্তুকি দিতে হচ্ছে। কাজে এবার আমরা একদম কড়াকড়ি যে আপনি আগেই ভেবে নেবেন যে বাচ্চাটা সাইকেলে আসবে, মানে কাছে হচ্ছে তো বয়ার, দূরের গুলো সমস্যা হয় না অতটা, কাছে হচ্ছে 2 মাস আসার পরে হচ্ছে সাইকেলে আসবে। আপনি প্রথমেই ভেবে নেবেন যে সাইকেলে আসবে না গাড়িতে আসবে। আর টিউশন ফিটা, আমাদের ডিসেম্বরে পরীক্ষা, রেজাল্ট, খাতা দেখা, বিভিন্ন ব্যস্ততা থাকে। কাজে আপনারা ডিসেম্বর সহ মানে গোটা 12 মাসের ফিসটা এই মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা করবেন। আর না হলে সর্বোচ্চ ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ হওয়া চাই। এবং অনেক গার্জেন আছেন, মানে আমরা এত কড়াকড়িতে যাচ্ছি কেন, এর আগে আমরা কড়াকড়ি করিনি, আমরা ঠকেছি। অনেক অজুহাত দেখি হয়তো দেয়নি, দিয়ে কি হচ্ছে, বাচ্চাটাকে ভর্তি করলো না, সেই পয়সাটা কিন্তু আর পাইনি। এবার যারা নিয়মিত দিয়ে আসেন তাদের ক্ষেত্রে একটু খারাপ লাগবে। খারাপ লাগলেও মানে অনেক কিছু নিয়ম কড়াকড়ি, সরকারি নিয়ম বা কিছু কড়াকড়ি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজের দুর্বলতা বা আমাদের নিজের গাফিলতির জন্য। তো কিছু গার্জেনের জন্য আমাদেরকে নিয়মগুলো কড়াকড়ি করতে বাধ্য হতে হচ্ছে, যে 3 মাস 4 মাস 5 মাস পেরিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। তো 5 তারিখের মধ্যে সমস্ত বকেয়া একদম ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর যাদের একটু বেশি বাকি আছে, আমরা কিন্তু এবার পরীক্ষায় বসতে দেবো না, এটা সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত। আরেকটা বিষয়, ড্রেসের প্রতি নজর দিবেন, অবশ্যই চেষ্টা করবেন 2টো করে সেট করার এবং প্রত্যেক দিন ড্রেস যেন পরে আসে। ছেলেদের ক্ষেত্রে বলছি, চুল কাটার ক্ষেত্রে কিন্তু খুবই গরমিল দেখাচ্ছে। আমার সঙ্গে একটা গার্জেনের তর্ক বিতর্ক হলো, তো
চুল কাটার ক্ষেত্রে একদম সজাগ। চুল আপনি যে পরিমাণ যে মাপে কাটবেন, পুরো মাথা চুল যেন একই মাপে হয়। একদিক ছোট, এই ধারগুলো ছোট করে দিচ্ছে, উপরগুলো বড়। এবং নাপিতের কাছে গেলে এইভাবে কেটে দিচ্ছে, নাপিতের বাহানা, না তো কে বলছে আব্বা কেটে দিয়েছে, কে বলছে দাদা কেটে দিয়েছে। আমরা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সামনে সেশনে এরকম চুল থাকলেই প্রথম আমরা আমাদের মেশিন দিয়ে কেটে লেভেল করে দেবো। আমাদের মেশিন থাকবে এখানে। এবং তারপরে যদি সেই গার্জেন অন্যরকম মনে করে, আমরা টিসি দিয়ে দেবো। চুলে কোনো অ্যালাউ হবে না, একদম সুন্দরভাবে চুল কাটা থাকতে হবে। এই বিষয়ে আমাদের এবার আর বেশি বলবো না, আপনারা আপনাদের কিছু পরামর্শ বা কিছু দেবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো উপস্থাপন করলেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের সন্তানকে কিভাবে পরিচালনা করবেন তার পরামর্শ দিলেন। আশা করি আপনারা এই বিষয়ের প্রতি সজাগ থাকবেন এবং আগামী সেশনে যেন এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকে সেপারে আশা করি প্রত্যেকের সহযোগিতা করবেন। আমরা এবারে আপনাদের কাছে যাব। আপনাদের কোনো পরামর্শ, অভাব, অভিযোগ যদি কিছু থাকে আপনারা পেশ করুন। বেশি নয়, ভাইটাল যে সমস্ত পয়েন্ট আপনাদের আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বলুন। সময় খুব শর্ট। নাই, অসুবিধা নাই, উঠে বলবেন কোনো অভিযোগ, কোনো পরামর্শ। আপনারা অভিভাবক যারা এসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বলবেন কোনো অভিযোগ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো পরামর্শ কিছু। উঠে দাঁড়াবেন, যিনি বলবেন উঠে দাঁড়াবেন। কেউ নাই? বিরোধী পার্টি যদি না থাকে তাহলে সংসদ চলে না। তো আপনারা যদি প্রতিষ্ঠান সম্বন্ধে কোনো দুর্বলতা কোনো কিছু উপস্থাপন না করেন তাহলে আমরা শিখব কোত্থেকে? বলেন, আসেন। আসসালামু আলাইকুম। আমি কড়াইয়া থেকে বলছি আমাদের একটা অভিযোগ যে গাড়িটার ব্যাপারে। গাড়িটা আমাদের এমন দেওয়া হয়েছে যে গাড়িটা ডেলি দিন খারাপ হতেছে। গাড়িটা ওই দিন আমি শুনলাম যে বাচ্চা একটা মানে গাড়ি থেকে রানিং অবস্থায় পড়ে গেছিল, বাচ্চাটা পড়ে বেশ আঘাত পেয়েছে। আজকেও আমি সকালবেলা দেখলাম, আজকেও সকালবেলা গাড়িটা খারাপ হয়েছিল। রাস্তার মধ্যে বাচ্চারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, যে কোনো এতে মানে অ্যাক্সিডেন্ট একটা হতে পারে। ওইটাই মানে একটা অভিযোগ যে গাড়িটা আমাদের মানে একটু দেখবেন না, গাড়িটা একটু ইয়ে করা যায়। আমরা নোট করছি, আপনাদের প্রত্যেকের উত্তরগুলো দেবো, সমস্যা নেই। আপনারা যে কোনো ধরনের অভিযোগ থাকলে, পরামর্শ থাকলে দিতে পারেন। আছেন আর কেউ কিছু বলবেন? অভিভাবিকা, মায়েরা যারা এসছেন অভিভাবিকা, তাদের পক্ষ থেকে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। পাশ থেকে শুনে নেব, সমস্যা নেই। কারো কিছু বলার থাকলে হাত তুলবেন, বলবেন। সাহস হচ্ছে না নাকি? ভিতরে ভিতরে কিছু মনে করছেন আর বলতে মন চাচ্ছে না, এমন কিছু ব্যাপার কি? আপনার আমাদের যে অফিসের নাম্বার 705, ওখানেও কোনো কিছু বলার থাকলে আপনারা ওখানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন। আচ্ছা, যাই হোক, যদি এখন বলা কে বলবে বলেন। সময় নেবেন না, সময়টা আপনাদেরকে প্রথমে আমি বলেছি মানসিকভাবে প্রস্তুত থাকবেন, আপনাদের কাছে আসবো। আপনাদের যদি কিছু বলার থাকে
এখন না বলতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফিসের নাম্বারে আপনারা জানাবেন, আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, স্কুলের ভিতরে খাবার বিক্রি হচ্ছে, ওটা বাইরে বিক্রি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কে বলছেন এটা? কে? রিয়াজ উদ্দিন। সমস্যাটা কি মনে করছে সেটা বল, জানতে চাচ্ছি। সমস্যা নেই, নির্দ্বিধায়, একদম নির্দ্বিধায়, খোলা মনে কোনো সমস্যা নেই। সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা এটা বড় ধরনের সমস্যা। আমরা ভিতরে মালটা অভিযোগ, ঠিক আছে, অভিযোগ এবং সঠিক অভিযোগ মনে করছি। তার কারণ হচ্ছে আমরা যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে বাইরে বিক্রি করছিলাম। প্রশ্নটা করেছেন, অভিযোগের খণ্ডনটা শুনুন। আমরা বাইরে বিক্রি করছিলাম, প্রথমে ভিতরে বিক্রি হয়নি। এতে হচ্ছে কি, বাচ্চারা হুড়োহুড়ি করছে, বাইরে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে ওই টিফিনের সময়টা 10-20 মিনিট টিফিনের সময়টা শুধু ভিতরে বিক্রি করা হয়, এটা ছেলেদের স্বার্থে। এটা যদি আপনারা মনে করেন যে না এটা করা যাবে না, তাহলে বন্ধ করে দেবো। এতে বাইরে বিক্রি করাচ্ছিলাম, তাতে ছেলেরা হুড়োহুড়ি করছিল, খাম খুব পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি এইসব হচ্ছিল, যার কারণে ভিতরে ভরে দিয়েছি। এটা হচ্ছে ব্যাপার। এটা শুধুমাত্র স্কুলের বাচ্চাদের জন্য, শুধু টিফিনের টাইমটুকু এটা বিক্রি করা হয়েছে। এটা ডিসিশন হয়েছে, অনেক ভেবে চিন্তে ডিসিশন নেওয়া হয়েছে। বাধ্য নেই কোনো ছেলে যদি পয়সা না নিয়ে আসে তাকে কিনতে হবে, এমন কোনো ব্যাপার নেই। বাড়ি থেকে খাবার নিয়ে আসে, খাই না, কটা বাচ্চা কিনে? 500-র উপরে বাচ্চা আছে, খুব বেশি হলে 70 থেকে 80, 100টা বাচ্চা কিনে, বাকিটা কিনে না। ডিসিশন ঠিক আছে, ওইটাই ডিসিশন ঠিক আছে, ভিতরে ভরা হয়েছে। আপনার অভিযোগটা ঠিক আছে। আর গাড়ির বিষয় আমরা যে গাড়িটা আছে, অলরেডি গাড়ির মালিককে আমরা বলে দিয়েছি, গাড়ির মালিককে বলেছি সামনে সেখানে গাড়ি চেঞ্জ হবে। আর এমনিতেই করা যায়, বাচ্চা বেশি ভর্তি হয়েছে, বড় গাড়ি যাওয়ার সম্ভাবনা, দুটো গাড়ি যাবে। আমরা অলরেডি গাড়ির মালিককে বলেছি যে গাড়িটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই গাড়ি আমরা নেবো না, এটা বলে দিয়েছি। অতএব এটা নিয়ে অভিযোগ হয়েছে এবং খণ্ডন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অভিভাবিকাদের পক্ষ থেকে কোনো অভিযোগ, পরামর্শ, কিছু? আর কিছু বলছি, আমার একটা ভাগনা পড়ে ক্লাস নার্সারি 2-এ। একটা জিনিস নোটিস করেছি যে ওদেরকে পড়া দেওয়া হয়, কিন্তু এতদূর পর্যন্ত পড়া দেওয়া হয়, এই ডেটটা দেওয়া হয়নি। আর একটা জিনিস আমি স্যারকেও ফোন করে বলেছিলাম, হেড স্যারকে, যে এতদূর পর্যন্ত পরীক্ষা, এই ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, কিন্তু কত পাতা পর্যন্ত পরীক্ষা হবে সেটাও বলা হয় না। এটা যে এখন যে ফাইনাল যে অ্যানুয়াল পরীক্ষাটা আছে, যে কতদূর পর্যন্ত, একটা কথা শুনেছি ফোনে, যতদূর পর্যন্ত পড়া হয়েছে ততদূর পর্যন্ত পরীক্ষা, এটাই। কিন্তু যে একটা নির্দিষ্ট যে এই বইয়ের এতটা পর্যন্ত পেজ আছে, এতটা পড়াতে হবে, বা কোশ্চেনের প্যাটার্নটা এরকম হবে, এরকম ভাবে কোশ্চেন হবে। আপনি যে অভিযোগটা করেছেন একদম বাস্তবসম্মত, আমরা একদম অ্যাকসেপ্ট করছি। সেটা হচ্ছে, আমি প্রথমে বলেছি 95% গার্জেন মানে অমনোযোগী, বাচ্চা মানে ঠিকঠাক বই আনতে পারে না, মানে 2-3 জন এই অভিযোগটা করেছেন এবং বাস্তবসম্মত। আমরা যে নোটিশটা পাঠাই বা কিছু বলি সেটা ফলো করে না, তো আমরা ক্লাসেই করে দেওয়ার চেষ্টা করি। এবং আগামী সেশনে আমরা ভেবে নিয়েছি যে ইনশাআল্লাহ প্রথম মানে জানুয়ারি মাসেই মানে 3টে পরীক্ষার, কখন পরীক্ষা হবে তার রুটিন, কোথা থেকে কোথায় পরীক্ষা হবে, কত পাতা থেকে কত পাতা সেটা, এবং পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সেটা আমরা জানুয়ারিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং গার্জেনরা অনেকেই মানে আমাদের মানে পড়াতে পারেন না বলে বেশিরভাগই মানে একটু না গাইড করার কারণে আমরা দিইনি এতদিন, মানে আমরাই তৈরি করার চেষ্টা করেছি। এবার বলি সিলেবাসের কথা, যে নার্সারি 2 যারা বাচ্চা আছে বা অন্যান্য ক্লাসে, বইয়ে যে প্রশ্ন উত্তর আছে, বইয়ে সেই ধরনেরই প্রশ্ন হবে, বইয়ের প্রশ্নপত্রের বাইরে হবে না। এবং নার্সারি 2 প্রত্যেকটা পাতারই মানে প্রত্যেক গোটা বই থেকেই পরীক্ষাটা হবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন অভিভাবিকা একটা অভিযোগ করেছেন। এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও পর্যালোচনা করেছি শিক্ষকদের নিয়ে। বাচ্চাদের ভাষা ঠিক হচ্ছে না, মানে স্কুলে যে ভাষা ব্যবহার হচ্ছে সেই ভাষাটা ঠিক হচ্ছে না। এক কথায় আঞ্চলিক ভাষা, আমাদের গ্রাম্য যে ভাষা সেই ভাষাটা ব্যবহার হচ্ছে। উনি অভিযোগ করেছেন, অভিযোগটা সঠিক, কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরকে অলরেডি বলে দিয়েছি যে আপনারা ভাষাটা একটু সাধু ভাষায়, স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলবেন। কিন্তু একটা জিনিস আপনারা একটু বুঝুন, আমাদের এখানে 4 ঘন্টা থাকে। 4 ঘন্টাতে আমরা ভাষাটা একটু স্ট্যান্ডার্ড করে বলার চেষ্টা করি, তৈরি করার চেষ্টা করি। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তাদের সঙ্গে যখন খেলা শুরু করে তখন সে গেয় ভাষাতে কথা বলে। তাহলে একে আমি কিভাবে তৈরি করব? বাচ্চাটা কন্টিনিউ যদি এখানে 24 ঘন্টা থাকে, আবাসিক হয়, তবেই তার ভাষা পরিবর্তন করা সম্ভব। আমরা প্রত্যেকেই যদি ভাষাটা একটু স্ট্যান্ডার্ড বলার চেষ্টা করি, তাহলে বাচ্চারা ভাষাটা একটু স্ট্যান্ডার্ড শিখবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি সচেতন হই, তাহলে আমার ছেলেরা সচেতন হবে। এই বিষয়টা আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি। আমি কিছু বলছেন নাকি কেউ? আমি এবারে আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। মায়েদের পক্ষ থেকে কারো কিছু বলার থাকলে বলতে পারেন। একটা অভিযোগ, আরেকটা অভিযোগ করেছে বাচ্চাদেরকে নামাজ শেখানোর জন্য। আমি আমার বক্তব্য এই বিষয়টা ফুটিয়ে তুলবো, যার কারণে আমি ওই উত্তরটা দিচ্ছি না আর কি। বলবেন না আর কেউ কিছু? বসার জায়গা নেই নাকি ওখানে? ওই পেছনে বেঞ্চ খালি আছে, আর একটা বেঞ্চ খালি না, এখান থেকে ওখানে দিয়ে দেন। 2-3টে মেয়ে দাঁড়িয়ে আছে, 2-3জন অভিভাবক দাঁড়িয়ে আছেন, কিংবা আপনারা সেটা বসে বসার সুযোগ হয়তো করে দেন। এখানে আছে খালি, সামনে খালি আছে, চলে আসুন ভাই, সামনে চলে আসুন। 3-4খানা বেঞ্চ খালি আছে এখানে। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে যেমন গার্জেনদেরকে মিটিং করা হচ্ছে, এরকম ধরনের প্রোগ্রাম বিশেষ ছাত্র এবং অভিভাবিকা এদেরকে নিয়ে মাঝে মধ্যে যদি প্রোগ্রাম করা যায়, তো আমার মনে হয় অনেকটা ভালো প্রতিষ্ঠান বা আগামী 4 ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত অভিভাবক, অভিভাবিকা, ছাত্র এবং বাইরের অতিথি নিয়ে প্রোগ্রাম সিলেক্ট করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আইনুল হক হক্কানী সাহেব আসবেন, তার সঙ্গে আমাদের স্থানীয় কিছু ওলামায়ে কেরাম থাকবেন। অভিভাবক, অভিভাবিকা যারা আছেন তাদেরকে অগ্রিম আমি সংবাদটা দিলাম, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং সেদিন দিনটা খালি রাখবেন। সকাল 8টাতে স্টার্ট হবে ইনশাআল্লাহ, এবং 12টা পর্যন্ত হয়ে খাওয়া দাওয়া করে সভা শেষ হবে। মানসিকভাবে প্রস্তুত থাকবেন। উত্তর পেয়েছেন? এবং আমরা যেটা পারছি না, 3টা গার্জেন মিটিং করার চেষ্টা করছি, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে পার্মানেন্টলি সময় দেওয়ার মতো লোক পাচ্ছি না। আর আমি, আমাদের প্রধান শিক্ষক যিনি আছেন, উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং উনি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে আমাদের শিক্ষক মন্ডলী আছেন, তারা তো পঠন পাঠনের বিষয়টা দেখেন, কিন্তু সার্বিক বিষয়টা আমাদের প্রধান শিক্ষক দেখেন। আমি যেটুকু পারি সময় দিই। এই সময়ের স্বল্পতার কারণে আমরা গার্জেন মিটিং গুলো, 3খানা গার্জেন মিটিং এর অলরেডি আপনাদের ডেট দেওয়া বোধহয় দেওয়া আছে নাকি এখানে, গত বছর আছে না? গার্জেন মিটিং এর 3খানা গার্জেন মিটিং করার ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো করতে হয়ে ওঠে না, পারি না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি এবার আমার মূল বিষয়ের দিকে, বক্তব্যের দিকে আমি যাচ্ছি। আপনাদের
অভাব অভিযোগ শুনলাম। এরপরেও যদি কোনো পরামর্শ, কোনো অভাব অভিযোগ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানাবেন, আমাকেও জানাতে পারেন, প্রধান শিক্ষকের পার্সোনাল নাম্বারেও জানাতে পারেন, স্কুলের নাম্বারে, স্কুলের যে নাম্বার আছে সে নাম্বারেও জানাতে পারেন। সমস্যা কিছু নাই, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ওটা বলিনি এখানে। আচ্ছা ওটা বলেই দিই। একজন অভিভাবক বলেছেন যে ব্যাগের ছবির বিষয়ে। আমি এটা বলিনি এই কারণে যে অলরেডি এখানে লেখা আছে। আপনাদের বাচ্চাদেরকে যে ব্যাগগুলো কিনে দিচ্ছেন, ব্যাগে কোনো মূর্তি, ছবি, পুতুল বা এসব ছবি যেন না থাকে, কারণ মানসিকভাবে এই বিষয়টাতে প্রভাবিত হয়। ব্যাগগুলো শুধুমাত্র লেখা ছাড়া অন্য কিছু না থাকে। আমরা স্কুল থেকে ব্যাগ দিচ্ছিলাম, তাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যার কারণে ব্যাগটা আমরা বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে যদি সম্ভব হয় ভেবে দেখব। আপনারা যে ব্যাগগুলো দেবেন সে ব্যাগগুলোতে যেন কোনো ছবি, মূর্তি, ছবি না থাকে, কোনো ছবি না থাকে। এমনি গাছপালার ছবি থাকলে থাকতে পারে, তবে প্লেন ব্যাগ কেনার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال الشاعر ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والأدب. ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والحسب. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন ভাই, সবচেয়ে কৃপণ ব্যক্তি সেই যে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো এবং দরুদ পাঠ করলো না। আমাদের মধ্যে শিক্ষা এবং সচেতনতার কত বড় অভাব এখানটাতে বোঝেন। প্রতিনিয়তই খুতবার মাধ্যমে, বিভিন্ন জায়গায় আলেমদের মাধ্যমে আমরা শুনি যে মুহাম্মদ রাসূল এই শব্দটা শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতে হবে, না হলে সবচেয়ে কৃপণ ব্যক্তি বলা হয়েছে। অথচ আমরা কিন্তু মুহাম্মদ নবী এই সমস্তগুলো শুনছি, কিন্তু আমরা দরুদ পাঠ করছি না। কতটা সচেতন আমরা এখান থেকে আজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। কবি বলছেন লাইসাল জামালু আসবি আসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন দামি স্যুট বুট টাই পরা মানুষ যেগুলো, এরা প্রকৃত সুন্দর নয়। প্রকৃত সুন্দর হচ্ছে সেই যার চরিত্র ভালো এবং যার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। বলছে মা বাপ মরে গেছে সেই ইয়াতিম নয়, ইয়াতিম হচ্ছে সেই যার ভিতরে জ্ঞান নাই, শিক্ষা নাই এবং যার আচরণ ভালো নয়, সে হচ্ছে ইয়াতিম। আমরা ট্রেনে বাসে চলি, আমাদের অধিকাংশ আমরা এবং তার সঙ্গে আমাদের সন্তান আদি অধিকাংশই রাজমিস্ত্রি। দূরপাল্লার ট্রেনে যারা যায় তারা লক্ষ্য করবেন, রাজমিস্ত্রি যারা যায় তাদের সঙ্গে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ কি ধরনের নোংরা আচরণ করে, এদেরকে মানুষই মনে করে না। চেকার একজন টিটি বৈধ টিকিট থাকা সত্ত্বেও একজন রাজমিস্ত্রিকে ফাইন করে।
অহরহ দেখি, প্রতিবাদ করি বহু জায়গায়, কিন্তু প্রতিবাদ করে কি হবে? যার জন্য প্রতিবাদ করি সেই বুঝে না। আপনারা এটা অনুধাবন করছেন। বেরিয়ে যাচ্ছেন, কোনো তাড়া? তারা আছে। ঠিক আছে স্যার। আমি যে কথাগুলো বললাম খুব সংক্ষেপে বলছি, আপনারা একটু নিজেরা একটু হৃদয়ঙ্গম করে নেবেন। এই প্রতিষ্ঠান তৈরির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এর আগে বহুবার বলেছি, আবারও বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার বর্গকে বাঁচাও। এই প্রতিষ্ঠান তৈরির মূল লক্ষ্য উদ্দেশ্য এটা, যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিজেরা শিক্ষিত হয়ে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং পরিবার বর্গকে বাঁচাবো। কিভাবে? যে সন্তান আমার, আজকে একটা সন্তানকে সুখে খাওয়ানোর জন্য, শান্তিতে খাওয়ানোর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে না পেয়ে একটা বাড়ি তৈরি করি, কিছু সম্পদ কিছু জমি জমা ক্রয় করার চেষ্টা করি যে আমার ছেলেরা সুখে খাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান হওয়ার পরেও যে এই দুনিয়াতে যে সন্তানাদিকে সুখে খাওয়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাই, এটা তার নসিবে যদি সুখ লিখা না থাকে তো আমার দ্বারা এটা করা সম্ভব নয়। কিন্তু ওই বাচ্চাটাকে যদি কোনো সম্পদ, যে সম্পদগুলো আমি জমা করে রাখি, বাচ্চার পেছনে খরচ করে বাচ্চাটাকে তৈরি করি, দিন শিক্ষা দিই, তাহলে সেই বাচ্চাটা আমার জন্যে পরকালে, তার নিজের জন্য এবং আমার জন্য পরকালে ফলদায়ক লাভদায়ক হয়ে উঠবে। আপনি ভাবেন যে আমরা যারা এখানে বসে আছি, অনেকের মা নেই, বাপ নেই, দাদু নেই, চলে গেছে। আমরা কতবার আমার টাকা আমার বাপ মায়ের জন্য দান করি, কতবার আমার মা বাপের জন্য দোয়া করি, একটু বুকে হাত দিয়ে ভাববেন। কিন্তু যে ছেলেগুলোকে আমি মানুষ করে যেতে পারি, তাহলে সেই বাচ্চাটা আমার জন্য একটিবারের জন্য হলেও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বে। আর আমরা এটাও জানি যে মরে যাওয়ার পরে আমাদের কবরে পৌঁছে যাওয়ার পরে আমাদের যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় উপাসনা, নেকি সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়। কিন্তু কবরে যখন পৌঁছে যায় তখন আমাদের সাদকায়ে জারিয়া হিসাবে যদি আমরা সুসন্তান রেখে যেতে পারি, তাহলে সেই সন্তান যে সমস্ত ভালো কাজগুলো করবে তার বদৌলতে, তার পরিবর্তে আমার খাতায় কিছু নেকি লেখা হবে। সেই বাচ্চাটা যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বে, তখন আমার কবরে নেকি পৌঁছতে থাকবে, কবরের আযাব থেকে আমি পরিত্রাণ পাবো। আমি বলেছি না, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। আমি এই প্রতিষ্ঠানটা খোলার, আমাদের প্রতিষ্ঠানটা খোলার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আমার এবং আমার পরিবার বর্গের, আমাদের এবং আমাদের পরিবার বর্গের জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আজকে শিক্ষিত সমাজের বর্তমান পরিস্থিতি আপনারা বলেন। বিগত কয়েকদিন আগে ফেসবুকে দৌড়াদৌড়ি করছিল, আন্দোলন শুনছিলাম যে সাগরদিঘির উন্নয়ন সমষ্টি আধিকারিক বিডিও বাবু 20 লক্ষ টাকা খরচ করে চলে গেছে, খরচ দেখিয়ে চলে গেছে, কিন্তু আদৌ খরচ হয়নি। এই বিল্ডিং তৈরি দেখিয়ে দিয়েছে, কিন্তু বিল্ডিং এর আদৌ কাজ হয়নি, টাকাগুলো পকেট ভরে নিয়ে চলে গেছেন। কেন বলুন তো? আজকে ডাক্তার বাবুরা, আপনার জ্বর হয়েছে,
আর ও এমন কিছু টেস্ট আপনাকে লিখে দিচ্ছে। সেদিনকে একজন বলছে মাথা যন্ত্রণা করছে আমার, তো আমার হাঁটুর এক্সরে লিখে দিয়েছে। পয়সা ইনকাম করতে হবে, শিক্ষিত মানুষ তো। এই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, মানুষ যাতে মানুষের মতো মানুষ হয়, সেম ঠিক উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকেই যদি সহযোগিতা না করি, তাহলে আমাদের সন্তানরাও ওই বিডিও বাবুর মতো 20 লক্ষ টাকা, একটা শুধু উদাহরণ দিচ্ছি, হাজারো উদাহরণ আছে, নিয়ে বেরিয়ে যাবে কাজ না করে। রাস্তাঘাটগুলো তৈরি হচ্ছে বর্তমান সময় দেখতে পাচ্ছেন, ঢালাই হয়ে গেছে, স্পেশাল ভাবে ঢালাই হয়ে চলে গেল। 3 মাস ঘুরতে না ঘুরতে চটচট করে সব উঠে পালিয়ে যাচ্ছে। টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু ওর পকেট ভরার জন্য 2 নম্বরই কাজ করে চলে গেছে। ভাই সকল, যাতে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই কুশিক্ষায় শিক্ষিত হয়ে এই ধরনের পিশাচ তৈরি না হয়, তার জন্য এই প্রতিষ্ঠান। হাজারো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠান খোলার মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই। কিন্তু এই প্রতিষ্ঠানকে সফল আপনারা করতে পারেন পূর্ণভাবে সহযোগিতা করে। সহযোগিতা শুধু আর্থিক সহযোগিতা নয়, সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, সেই সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, তার সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে। একটা সন্তান ভালো শিক্ষা নিয়ে আপনার বাড়িতে যাচ্ছে, এখানে আমরা বলছি যে আপনি বিড়ি খাবে, বিড়ি খাওয়া হারাম, আর বাড়িতে গিয়ে দেখছে বাপ সুন্দর বিড়ি টানছে। আমরা বলছি টাকনুর নিচে পোশাক পরবেন না, কিনে দেবেন না, ছেলেদের পোশাক যেন টাকনুর উপরে থাকে। বাড়িতে গিয়ে আপনার ছেলেকে আপনি প্যান্ট কিনে দিয়েছেন টাকনু ঝুলা। আপনি হয় পরকালে উদাসীন, আর না হয় আপনি একজন আল্লাহদ্রোহী ব্যক্তি, যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন যে যার যতটুকু টাকনুর নিচে প্যান্ট থাকবে সে জাহান্নামে যাবে। তাহলে টাকনুর নিচে পোশাক পরিধানকারী জাহান্নামে যাবে, আর আমি আমার ছেলেকে জাহান্নামের দিকে ঠেলছি টাকনুর নিচে প্যান্ট পরিয়ে দিয়ে। আপনি ভাবেন, এই প্রতিষ্ঠানে আমি আপনার সন্তানকে আমরা পরিবর্তন করার একটা প্রচেষ্টা চালাচ্ছি, আর আপনি তাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। আপনি সহযোগিতা করছেন না বলুন? একটু ভেবে দেখবেন। আমরা এখানে নামাজের সমস্ত দোয়া 4 বছর, 5 বছর, 6 বছরে সম্পূর্ণ নামাজের দোয়া শিখিয়ে দিচ্ছি। আর 7 বছর বয়স হলে আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে যেতে হবে। আপনি তো নিজেই মসজিদে যান না, তাহলে আপনার ছেলেটা কি করে নামাজি হবে বলুন? ভাই সকল, মা বোনেরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা নামাজ পড়ছেন আপনার 7 বছরের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যান। আর বিশেষ করে যারা নামাজ পড়েন না, তারা আজ থেকেই নামাজ ধরুন। কেননা হঠাৎ মৃত্যু আমরা চোখের সামনে দেখছি, কিন্তু আমাদের সচেতনতা আসছে না। আপনি ভাবছেন যে আমি হয়তো আরো কিছু সময় বেঁচে থাকবো। কত ঘটনা, অহরহ ঘটনা আপনার চোখের সামনে ঘটছে। তরতাজা প্রাণ বিদায় নিচ্ছে। আমাদের গ্রামের গত বছর, তার আগে বছর এলাহির বাটাটা মারা গেল। কাজ করতে গেল, ব্যাঙ্গালোর যাচ্ছে, ট্রেনে বসে যেতে যেতে ভুবনেশ্বর পার করে বালেশ্বরের কাছে গিয়ে ট্রেন থেকে পড়ে লাশ হয়ে বাড়ি ফিরল। সদ্য বিয়ে করে 4-5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে গেছে। ও কোনোদিন ভেবেছিল যে আমি মরবো? আপনি কি গ্যারান্টি দিতে পারছেন যে আপনি জীবিত থাকবেন? তাহলে কবে নামাজটা পড়বেন? কবে? গাফিলতি কেন? ভাই সকল, আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, যারা নামাজ পড়েন না প্রতিষ্ঠানে, এই কথা বলবেন না। যারা প্রতিষ্ঠানে যারা বাচ্চা ভর্তি করেছেন, আপনি নিজে পরিবর্তন হচ্ছে না, আপনার বাচ্চাকে আমি পরিবর্তন করবো কিভাবে? সহযোগিতা করুন। মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্বামীরা যারা নামাজ পড়ে না, তাদের সঙ্গে কঠোরতা অবলম্বন করে নামাজ পড়ানোর চেষ্টা করুন।
যে কোনো ধরনের কঠোরতা অবলম্বন করে নামাজ পড়তেই হবে, এই মানসিকতা। দেখেন, আমরা নামাজের জন্য একজন ভদ্র মহিলা, একজন অভিভাবিকা উঠে খুব সুন্দর একটা অভিযোগ করেছেন যে নামাজ শিক্ষা দেন না। আমাদের রীতিমতো নামাজের ট্রেনিং হয়। বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, ক্লাসে শিক্ষকদের তরফ থেকে এসছে, ক্লাসে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে নামাজ পড়ো, তো বলছে আমার মাই তো নামাজ পড়ে না, তা আমি কি পড়বো? কথা বুঝতে পেরেছেন? অধিকাংশ বাচ্চার মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না। এটা বাচ্চাদের কথা মিথ্যা বলে না, বাচ্চারা যেটা বলে সঠিক বলে। আপনাদেরকে আমি বলবো, আপনারা আগে পরিবর্তন হন, আপনার বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ুন। মায়েরা যারা আছেন, আপনার ছোট বাচ্চাগুলো যেগুলো 7 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা হলে তাকে সাজিয়ে মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পাঠান। আর মেয়ে যদি মেয়ে হয়, আপনার বাচ্চা 7 বছরের বয়স হলে তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ুন, আপনি অভ্যস্ত হন। আর যদি অভ্যস্ত না হন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ আপনার অন্ধকার, আপনার বাচ্চাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বলছে প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে, সে ইসলামী ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে, দ্বীনে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হয়, তার ইহুদি যদি তার বাপ মা হয়, তার ছেলেটাকে ইহুদি বানায়, নাসারা যদি হয় খ্রিস্টান হয় খ্রিস্টান বানায়, হিন্দু হলে হিন্দু বানায়, বেনামাজি হলে বেনামাজি বানায়, নামাজি যদি হয় পরেশগার দিনদার হয়, তার বাচ্চাকে দিনদার পরেশগার বানায়। আপনি আপনার বাচ্চাটাকে তৈরি করবেন না, তাহলে আপনার বাচ্চাটা তৈরি হবে কিভাবে? আপনি জানেন, প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে তার অধীনস্থ ব্যক্তি সম্বন্ধে, বাপ তার সন্তানাদি সম্বন্ধে, প্রতিষ্ঠানের দায়িত্বশীল আমি এই প্রতিষ্ঠান সম্বন্ধে, হেডমাস্টারকে তার অধীনস্থ মাস্টার ছাত্রদের সম্বন্ধে, একজন দেশের নেতা তার দেশের প্রজাদের সম্বন্ধে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আপনি গার্জেন, আপনার সন্তানকে আপনি বেনামাজি বানিয়েছেন, মদখোর বানিয়েছেন, শিক্ষিত করেননি, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন। সেদিন কিন্তু ফেঁসে যাবেন। মনে রাখবেন, এত আদরের প্রিয় সন্তান, এত প্রিয় স্ত্রী, এত স্বামীকে এত ভালোবাসেন, কিয়ামতের দিনে কেউ কারো হবে না। এই বাচ্চারা, এই কথা বলছে কে গো? কে কথা বলে? আমি বক্তব্য ইতি টানছি, প্রতিষ্ঠান সম্বন্ধে 2-4টা কথা বলি। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আপনার দায়িত্ব আপনার সন্তানকে দিন শেখানো। আমরা শুধু থিওরিক্যাল দিই, প্র্যাকটিক্যাল আপনাদেরকে করাতে হবে। থিওরিক্যাল মানে দিনের দোয়া শেখা, কি কোন দোয়া কোনখানে করতে হয়, কখন কি করতে হয়, কখন কি করতে হয়। 4 ঘন্টাতে আমরা এই শিক্ষাটা দিই। আপনাকে সারা দিন 5 ওয়াক্তের নামাজের সময় তাকে আপনাকে তৈরি করতে হবে, এটা আপনার কাজ। প্রতিষ্ঠান সম্বন্ধে কতগুলি কথা বলতে চাচ্ছি। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, গত বছর আমাদের প্রতিষ্ঠান 2012 সালে প্রতিষ্ঠা হয়। সেখান থেকে নিয়ে এ পর্যন্ত যে উন্নতি, যেটুকু দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভর্তি ফি খুব কম করে রেখেছিলাম গরিব মানুষদের পড়ানোর জন্য। বাধ্য হয়ে প্রতিষ্ঠান, যে সমস্ত টিনের ঘরে বাচ্চারা বাস করত, গরমের দিনে ক্লাস করার মতো পরিস্থিতি নয়। বাচ্চারা ঘেমে 2খানা 3খানা 4খানা ফ্যান দেওয়ার পরেও বাচ্চারা ঘেমে সবসিপা হয়ে যায়, পোশাক আশাক সব ভিজে শেষ হয়ে যায়। যার কারণে
বাধ্য হয়ে আমরা ডিসিশন নিয়ে গত বছর থেকে 5,000 টাকা নতুনদের ভর্তি ফি করেছি, পুরাতন যারা আছে তাদের 3,000 টাকা করেছি। 1 বছরের টিউশন ভর্তি ফি এবং রিঅ্যাডমিশন ফি, পুনরায় ভর্তি ফি দিয়ে আপনারা দেখছেন এই বিল্ডিংটা কাজ করেছি শুধুমাত্র গত বছরের টাকায়। তাতে আমাদের 4.5 লক্ষ টাকা মতো ঋণ ছিল গত বছরের। এবার আমাদের অলরেডি প্রায় 100খানা কাছাকাছি বাচ্চা ভর্তি হয়ে গেছে। এখান থেকে 5 পয়সারও কোনো গড়মিল আপনি দেখাতে পারবেন না। আপনার যদি প্রয়োজন মনে করেন যে কোনো সময় এসে আপনারা এই প্রতিষ্ঠানের হিসাব নিতে পারেন। রীতিমতো সরকারি অডিট এবং তার সঙ্গে পাবলিক অডিটর দিয়ে অডিট করা হয়। রীতিমতো হিসেব নিকেশ করে সমস্ত কিছু রেডি আছে। 2012 থেকে 12-13 বাদে 12-13 হিসাবটা আমাদের যে হিসাব রক্ষক ছিলেন একটু দুর্বল ছিলেন, যার কারণে সেটা স্বচ্ছতা মানে কোনো 2 নম্বরে কিছু হয়নি, কিন্তু হিসাবটা স্বচ্ছভাবে লেখা হয়নি। যার কারণে পরবর্তীতে যে হিসাব রক্ষক রাখা হয়েছে 13-14 পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা বছরে যে কোনো সময় এসে আপনারা হিসাব নিতে পারেন। 5 পয়সা এখান থেকে কেউ খায় না। যে অর্থটা উপার্জন হয় সমস্ত প্রতিষ্ঠানের স্বার্থেই ব্যয় হয়। আপনারা আন্তরিকভাবে আশা করি সহযোগিতা করবেন। ভর্তির সময় আমাদের অলরেডি আবার দ্বিতলের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে আমাদের প্রতিষ্ঠান কেমন হবে তার একটা রূপরেখা তৈরি হয়েছে। সেটা আপনাদের শর্ট ভিডিও আপনাদেরকে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি থাকেন, এটা সাদকায়ে জারিয়া এই প্রতিষ্ঠানে অর্থ দেওয়ার মতো পরিস্থিতি যদি কারো থাকে অবশ্যই সহযোগিতা করবেন। অনেকেই সহযোগিতা করছেন, আপনারা সহযোগিতা করবেন। কেননা সাগরদিঘি এসএন হাই স্কুল যেটা দেখছেন, সেই হাই স্কুলও একজন ব্যক্তির দান, সুরেন্দ্র নারায়ণ। এসএন হাই স্কুল সুরেন্দ্র নারায়ণ এই ব্যক্তি দান করেছিলেন। সরকারি প্রতিষ্ঠান এখন তা সত্ত্বেও কোনো ব্যক্তি দান করেছেন। তেমনি এই প্রতিষ্ঠানটা আগে বাড়িয়ে নিয়ে যেতে গেলে এই প্রতিষ্ঠানেও সেম ওইভাবে কোনো দাতা যদি না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানকে উন্নত করা যাবে না। যে গার্লস হাই স্কুল দেখছেন, এটাও আমাদের হাজী হাসান আলী সাহেবের দান। এইভাবে আমাদের যে প্রতিষ্ঠানটা দেখছেন আমাদের জামাতা কুদরতুল্লাহ, মানে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার অধিকাংশ অর্থই তার। প্রায় 26 লক্ষ টাকার এই জায়গাটা কিনেছি। এখান থেকে 1 বিঘা যেখান থেকে বিল্ডিং হয়েছে, এখান থেকে এইটুকু, তাতে মোটামুটি 19 লক্ষ টাকাই আমার জামাতা কুদরতুল্লাহ দিয়েছেন। আর তারপরে ওদিকে যেটা দেখছেন যে জায়গাটা, সেই জায়গাটাও দান করা। তো বিষয় হচ্ছে একটা ব্যক্তি যদি এত টাকা দান করতে পারে, তাহলে আপনার সন্তান এবং ভবিষ্যৎ আপনার পরকালের জন্য আপনি কেন সহযোগিতা করতে পারবেন না? এই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কাজ চলছে। আপনারা যদি 1 বস্তা করে সিমেন্টও দান করেন, 500 বাচ্চা আছে, 400 গার্জেন থাকলে 400 বস্তা সিমেন্টের একটা গোটা ছাদটা ঢালাই হয়ে যাবে, সহযোগিতা হয়ে যাবে। একটা ছোট্ট আকারে বললাম আমি। কোন ব্যক্তি এমন আছেন হয়তো যে 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন, কেন দেবেন না? এটা তো আমাদের ভবিষ্যৎ সাদকায়ে জারিয়া হবে, আমাদের সন্তানাদি পড়বে, আমাদের পোতাপতি পড়বে, তাদের সন্তানাদি পড়বে। প্রতিষ্ঠান তো একদিনে শেষ হয়ে যাবে না। আর আগামীতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে আপনাদের উপস্থাপন করছি, এতদিন উপস্থাপন করিনি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে যে অর্থ উপার্জন হবে সে অর্থ সম্পূর্ণ জনস্বার্থে ব্যবহৃত হবে, ব্যয় হবে। আমরা মোটামুটি একটা এখানে মেডিকেল সেন্টার খোলার চিন্তা ভাবনা করেছি। আমাদের প্রতিষ্ঠান কমপ্লিট হয়ে গেলে আগামী 2-5 বছরের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই ফ্রিতে চিকিৎসা করাবো এবং তার সঙ্গে আজকে ডাক্তারদের যে প্রহসন চলছে, টেস্ট অহেতুক টেস্ট লিখছে, সে সমস্ত টেস্ট যাতে লিখানো হয় এবং তার সঙ্গে ন্যায্য মূল্যে ওষুধের ব্যবস্থা করার একটা পরিকল্পনা আমাদের আছে। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এতে সাকসেসফুল হব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে তুমি কবুল করো। আমরা বিল্ডিং তৈরি পারপাসে এটা তো বললাম, আর আপনাদেরকে অনুরোধ করব সঠিক সময়ে আপনাদের ফিসটা দেবেন। কেননা আমাদের টিউশন ফি অ্যাডমিশন এবং রিঅ্যাডমিশন ফি সেটা কালেকশন হচ্ছে, সেটা সম্পূর্ণ আমরা এই বিল্ডিং এ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমাদের সম্পূর্ণ খরচ হয়ে যাবে। যার কারণে প্রতি মাসে আপনারা যদি সঠিক সময়ে টিউশন ফি না দেন তাহলে প্রায় 30 জন শিক্ষক, এবার আরো মোটামুটি 4-5 জন শিক্ষক অতিরিক্ত হবে, তাদেরকে বেতন সঠিক সময়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। যার কারণে আপনারা মাসের প্রথম 5 তারিখ বা 10 তারিখের মধ্যে টিউশন ফিটা দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
এই অনুরোধ আপনাদের কাছে করছি। আর 2025 সালে যে টিউশন ফিটা আপনাদের বাকি আছে প্রত্যেকেই আপনারা পরিশোধ করে দেবেন আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে আপনারা পূর্ণভাবে পরিশোধ করার চেষ্টা করবেন এই বছরের। আর একটা কথা এখানে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে যেটা হেডমাস্টার মশাই বলেছেন, উনি ওনার মতো বলেছেন, আমি অন্যভাবে বলতে চাচ্ছি যে আপনাদের বাচ্চারা যারা পড়ছে বাচ্চাদেরকে ডবল স্কুলে পড়াবেন না, অনুরোধ করছি। যদি বাচ্চাদেরকে তৈরি করতে চান, আমরা অলরেডি আমাদের বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে এই ব্যাপারে তো একদম পরিষ্কার কঠোর হয়ে যাব, এই সুযোগটা হয়তো আগামী 1-2 বছর থাকবে। কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করবো, ডবল স্কুলে যে বাচ্চাগুলো পড়ছে শুধুমাত্র 1000 টাকার কারণে যদি সরকারি স্কুলে ভর্তি করেন, বাচ্চাটা দুই দিকে ছুটাছুটিতে তার পড়াশোনার মান কিন্তু কমছে। যে সমস্ত বাচ্চারা শুধুমাত্র একটা স্কুলেই পড়ছে, আমাদের প্রতিষ্ঠানেই পড়ছে, তাদের উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যার কারণে অনুরোধ করব, ওই স্কুল থেকে টিসি নিয়ে এসে আমাদের স্কুলে দিয়ে দেন, এবং আমাদের সার্টিফিকেটে আপনি যে কোনো সরকারি স্কুলে, চারে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায় যান বা সরকারি স্কুলে যান, প্রত্যেক জায়গায় ভর্তি নেবে, কারণ ওদের সার্টিফিকেট যা সরকার থেকে প্রদত্ত, মমতা ব্যানার্জির আপনার বাংলার লোগো সহ যে সার্টিফিকেট, আমাদেরও সেই সার্টিফিকেট, ইউডাস বাংলা শিক্ষা পোর্টাল। কারণ এটা আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা সরকারের আন্ডারে, কিন্তু বেতন বা কোনো সহযোগিতা মুসলিম ইসলামী প্রতিষ্ঠানে সরকার কোনো প্রকার সহযোগিতা, আর্থিক সহযোগিতা করবে না, কিন্তু সরকারের আন্ডারে থাকবে। যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে আমাদের ইউডাইস কোড হয়েছে, এবং এটা সরকারের আন্ডারের স্কুল, সরকারকে রীতিমতো প্রতি বছর হিসাব নিকেশ আমাদের দিতে হয়। তো আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন, এবং এখান থেকে সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা হলে নিয়ে যেতে পারেন। আর একটা কথা আপনাদের ঘোষণা দিই, সেটা হচ্ছে আগামী সেশন থেকে আমরা ক্লাস 9 এবং 10ও খুলছি। কোনো স্কুলে ভর্তি করার প্রয়োজন যদি হয়, যেহেতু সরাসরি মাধ্যমিক এখান থেকে দিতে পারবে না, যেমন ব্রাইট একাডেমি দিতে পারে না, বা আরো স্কুল যেগুলো আছে দিতে পারে না, কোনো স্কুলের আন্ডারে দেয়, আমরা বাচ্চাদেরকে কোনো স্কুলে ভর্তি করাবো এবং আমরা পড়িয়ে সেখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। যার কারণে আপনাদেরকে বলবো, আপনারা বাচ্চাগুলো টেনে নেবেন না, কেননা ছোট থেকে নিয়ে ক্লাস 4-5 পর্যন্ত যে বাচ্চাটাকে আমি দিন শিখালাম, আপনি যখন সেই বাচ্চাগুলোকে 6, 7, 8, 9, 10 নিয়ে যাচ্ছেন, সেই বাচ্চাগুলো গিয়ে হাই স্কুল, গার্লস স্কুলে গিয়ে সেই বাচ্চাগুলো টিকটক করা শিখে নিচ্ছে। এখানে দিন শিখালাম আর ওখানে গিয়ে বিপদগামী হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ব্যাহত হচ্ছে। যার কারণে অভিভাবক এবং অভিভাবিকাদের একান্তভাবে অনুরোধ করব যে আপনার বাচ্চাগুলোকে কোনো মতেই ডবল স্কুলে পড়াবেন না এবং তাকে টেনে নিয়ে যাবেন না। আর আপনার 5-7 মিনিট আমি 2-4টা কথা বলবো, যে আমার সভা শেষ করবো, ছটফট করবেন না। বছরে মাত্র একটা দিনই আপনাদের ডেকেছি, এবং সবার শেষে আপনাদের জন্য সামান্য টিফিন রাখা হয়েছে। টিফিনগুলো খুব সুস্থতার সঙ্গে আস্তে আস্তে নিয়ে তারপরে বেরিয়ে যাবেন। আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, গাজী সালাউদ্দিনের নাম শুনেছেন আপনারা? কে শুনেছেন? গাজী সালাউদ্দিন বলে একটা কবিতা ছিল, কবিতাটা পড়েছি। গাজী সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী কোন যুদ্ধে পরাস্ত হননি। সেই গাজী সালাউদ্দিনের গোয়েন্দা প্রধান ছিলেন আলী বিন সুফিয়ান। আলী বিন সুফিয়ান খ্রিস্টানদের এক গোয়েন্দাকে, ডিউক নামক এক গোয়েন্দাকে ধরে ফেলে। গোয়েন্দাকে যখন ধরে ফেলার পরে, আর গোয়েন্দা ধরা মানে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো আলী বিন সুফিয়ান ডিউককে বলছে কিছু বলো। তো বলছে, আলী তুমি একজন গোয়েন্দা প্রধান হয়ে কি করে আমার কাছে আশা করছো যে আমার গোপন কথা তোমাকে বলবো? আর জানি তো আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিছুক্ষণ পরে তো তুমি আমাকে মেরে ফেলবে, তাহলে আমি কেন বলবো আমার জাতির কথা?
আলী বিন সুফিয়ান ছিলেন খুব দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি বললেন, ডিউক, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কোনো প্রশ্ন তোমাকে আমি করব না, তবে ডিউক বলছে মুসলমানরা যখন বলে যে কথা সে করে, তাহলে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে না। ও আসান্বিত হলো। আলী বিন সুফিয়ান বলছে, তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি, তুমি কিছু বলো তোমার লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে। আলী বিন সুফিয়ান একটা কথা বলেছিলেন। আলী বিন সুফিয়ান না, ডিউক নিজের থেকে কিছু কথা বলেছিলেন, তার মধ্যে দুটো কথা বলেছিলেন উনি। বলছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবীর মতো কোন আইয়ুবী যেন জন্মগ্রহণ না করে। তাহলে কি করতে হবে এর জন্য? বলছে যে মুসলিম মহিলা যারা আছে এদেরকে বেপর্দা করতে হবে। আর দ্বিতীয় কাজ আমার হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র ছড়িয়ে দেওয়া। আপনার বাড়িতে আপনার স্ত্রী মা ভগ্নীগণ যারা আছেন তারাও বিনা প্রয়োজনে বাজারে ঘোরা, তারপরে বেপর্দা ভাবে বাইরে বের হওয়া, দেওর ভাসুর চাচাতো খালাতো মামাতো ফুফাতো ভাইয়ের সঙ্গে কথা বলা, সম্পর্ক করা আপনারা করছেন। আর আমরা যারা পুরুষ আছি, আমাদের স্ত্রীগুলো বেহায়া বেপর্দা ভাবে ছুটে বেড়াচ্ছে। আপনারা জানেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাতে সুগন্ধ পাবে না। দাইয়ুস কারা? যারা তার অধীনস্থ, তার স্ত্রী, মা, বোন, তার কন্যা, এদেরকে পর্দায় বেহায়াই করার সুযোগ দেয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটার সঙ্গে এটার কানেকশন কি? আজকে আপনারা যে আশা নিয়ে এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করছেন, মা ভগ্নীদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি বেহায়াইর সঙ্গে জড়িত থাকেন, আপনি যদি বেপর্দার সঙ্গে চলেন, আপনি আশা করতে পারেন না আপনার সন্তান, আপনার কন্যা, আপনার পুত্র সৎ সন্তান হবে। আজকে ডাক্তারদের কূট কৌশলে আমাদের মা ভগ্নীগণ সরাসরি হসপিটালে প্রসবের নামে যে লাঞ্ছিতা হচ্ছে, এর প্রতিষ্ঠানের কথা বলতে চাচ্ছি না, তারপরে বেরিয়ে আসছে যে এদের দ্বারা এই মায়ের পেট থেকে সুসন্তান কি করে আসবে। আপনাদের অনুরোধ করব, আপনারা সচেতন হন, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচুন এবং পরিবার বর্গকে বাঁচান। ঠিক আছে, এটা আমরা এখানে অলরেডি সিমেন্টের কথা বলেছি, এখানে এক বস্তা সিমেন্ট পাঠিয়েছে। আমি এখানে কালেকশন করছি না আপনাদের কাছে ভুল বার্তা যাবে। আপনারা যদি কেউ কিছু দেবো মনে করেন, স্বতঃস্ফূর্ত ভাবে দেবেন। আমরা কাউকে জোরাজুরি নয়, স্বতঃস্ফূর্ত ভাবে দেবেন। প্রধান শিক্ষক আছে, বা স্কুল টাইমে বা যে কোনো সময় এসে এমনি কেউ টাকা দিয়ে যাবেন না, রসিদ নিয়ে তারপরে টাকা দেবেন। টাকা দেবেন, অর্থ যাই দেবেন, সঙ্গে সঙ্গে রসিদ নিয়ে যাবেন। এই অনুরোধটা আপনাদেরকে করছি। আর বাচ্চাদেরকে তৈরি করার জন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা অভিভাবিকা আছে তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে আপনারা বাড়িতে থাকবেন, কোনো সময় কোনো বাচ্চাকে তিরস্কার করবেন না। এই ওর বাচ্চাটা এই পড়ছে, তুই কি পড়ছি, তোর দ্বারা কিছু হবে না, রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট হয়ে যাওয়ার পরে তুই নাম্বারই পাসলি, এইভাবে বিভিন্ন ভাবে তিরস্কার, কোনো সময়তেই কোনো বিষয়ে তিরস্কার করবেন না। তাকে সহযোগিতা করুন। একটা জিনিস সব সময় মনে রাখবেন, একটা ক্লাসে 200, 300, 400, 100, 150 একটা প্রতিষ্ঠানে 500, 550, 600 বা 1000, 1500 বাচ্চা থেকে 5টা 7টা ক্লাস থাকলে 5 জনই ফার্স্ট হবে, সবাই তো ফার্স্ট হবে না। আপনি পৃথিবীর মধ্যে দেখুন, দেশকে পরিচালনা করে মধ্যমপন্থীর লোক, ফার্স্ট বয় যারা, তারা কোনো বিষয় নিয়ে, ওদের বিষয় নিয়ে ব্যস্ত। আর বাকি যারা মধ্য শ্রেণীর, যারা মোটামুটি 50, 60, 70 মধ্যে নাম্বার যারা পায়, এরাই দেশকে পরিচালনা করে, এরাই জনগণের স্বার্থে, জনগণের উপকারে আসে। যার কারণে কোনো সময় কোনো প্রতিভা, সে নাম্বার কম পেয়েছে তাই বলে তাকে তিরস্কার করবেন, এই মানসিকতা রাখবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন। আর অভিভাবিকাদের কাছে অনুরোধ করব,
আপনারা আপনাদের কাছে যে মেসেজগুলো যায় সেই মেসেজগুলো ফলো করবেন। প্রধান শিক্ষকও বলছিলেন, যেমন আজকের মিটিং এর কথা আমরা চিঠি করেছি, চিঠি করার পরেও কিছু গার্জেন আছে ফোন করে বলছে কখন মিটিং, চিঠিটাই পড়েনি, কটার সময় যাব, ওখানে লেখা আছে টাইম, তারপরেও এই প্রশ্ন। তো আপনারা আপনাদের এই যে প্রত্যেকটা বাচ্চাকে এই ভর্তি যারা নতুন করছেন বা যারা পুরনো হয়েছে তাদেরকে প্রত্যেককে একটা প্রস্পেক্টাস দেওয়া আছে, তার সঙ্গে একটা করে ডায়েরি দেওয়া হয়। আপনাদের অভাব অভিযোগ ডায়েরিতে লিখে পাঠাবেন। ফোন নাম্বার আছে, স্কুল টাইমে ফোন করবেন। অনুরোধ করবো স্কুল টাইমে ফোন করবেন। আমি সেদিন দিল্লিতে আছি আর ফোন করছে রাত্রি মোটামুটি 12টা বাজছে, 12টার সময় ফোন করে বলছে কালকে আমার ছেলেটা স্কুল যেতে পারবে না। আচ্ছা বলেন কি পরিস্থিতি বলেন। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, মানে আমি বলছি যে আপনারা প্রধান শিক্ষককে ফোন করবেন, তার একটা নিজস্ব কাজ আছে। স্কুল টাইমে স্কুলের বিষয়ে স্কুল টাইমে ফোন করবেন, নিতান্ত প্রয়োজন যদি পড়ে যায় তবে অন্য টাইমে ফোন করবেন। আশা করি আপনারা পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পূর্ণ কি বলবো পূর্ণ দয়া এবং পূর্ণ সহযোগিতা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছ থেকে কামনা করছি। আমরা আমাদের স্থায়ী সভাপতি সাহেব, উনি একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, উনি আসতে দেরি হয়ে গেছে। ওনাকে শুধু সভা শেষের সমাপ্তি 2 মিনিটের দুটো সমাপ্তি 2-4টা কথা বলে সভা শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো এবং তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং যে সমস্ত নিয়ামত দিয়েছি তার অকৃতজ্ঞ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, সন্তান দান করেছেন, সামাজিক মান মর্যাদা দান করেছেন। আমরা সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকের এই সভাতে আমরা উপস্থিত হতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করি। এতক্ষণ ধরে দীর্ঘ আলোচনা শুনেছি, তারও শুকরিয়া আদায় করি। যে সমস্ত অভিভাবকগণ এসেছেন তাদেরও শুকরিয়া আদায় করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম শেষ পর্যন্ত নিয়ে গেলেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।